হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 21 নম্বর প্রশ্ন থেকে 50 নম্বর প্রশ্ন অর্থাৎ মোট 30টি প্রশ্নের সমাধান করব, স্টেপ বাই স্টেপ সমাধান করব। আর এর প্রথম পার্টে প্রথম 20টা প্রশ্নের আমরা সমাধান করেছি। চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, যদি এখনও না দেখে থাকো ডেসক্রিপশানে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আর যদি কোনো প্রশ্নের ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আজকে প্রথম প্রশ্ন নম্বর 21। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর বল প্রযুক্ত হয় এফ, দূরত্ব দ্বিগুণ করা হলো। আমরা কি জানি, বল ইকুয়ালস কিউ ইন্টু ই হয়, যেখানে কিউটা হচ্ছে আধান, ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আবার এই ই প্রপোর্শনাল টু 1/r কিউব, অর্থাৎ দূরত্বের সাথে 1/r কিউব আকারে এটা পরিবর্তিত হয়। তাহলে ই যদি 1/r কিউবের সাথে প্রপোর্শনাল হয়, যেহেতু আধানটা এখানে ধ্রুবক, তাহলে এফটাও কী হবে, 1/r কিউবের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে আমরা লিখতে পারি F1/F2, আমরা কি লিখতে পারি R2/R1 কিউব। কেন না, দেখো এখানে উপরে 1 আছে, সেই জন্য এটা নিচে 1 চলে এলো, এখানে নিচে 2 আছে, সেই জন্য এখানে ওপরে 2 চলে গেল। কারণ না, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝতে পেরেছো? কিউব রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, আজ এখানে আরেকটা জিনিস কি বলা ছিল, দূরত্ব দ্বিগুণ করা হলো, অর্থাৎ R2 ইকুয়ালস 2R1। তাহলে R2/R1 আমরা এটা লিখতে পারি R2/R1 এর কিউব। তাহলে R2-র জায়গায় লিখব 2R1, সো 2R1 ডিভাইডেড বাই R1 এর কিউব করলে কি হবে, R1 কেটে যাবে, আর 2 কিউব মানে কত, 8। তাহলে আমরা পেলাম F1 ডিভাইডেড বাই F2 ইকুয়ালস 8। কিন্তু আমাদের বের করতে হবে F2, বের করতে হবে। F2 হচ্ছে F1 ডিভাইডেড বাই 8, আর এখানে F1টাকেই কত বলা ছিল, F বলা ছিল। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে F ডিভাইডেড বাই 8। দেখো অপশান ডিতে রয়েছে এটা। কোশ্চেন নাম্বার 22। এ সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িতাধান কিউ আছে, ঘনকের কেন্দ্রে বিভব কত? আমরা কি জানি, বিভবের ফর্মুলা V ইকুয়ালস কিউ/আর। আমাদের এই আর বের করতে হবে। আর মানে কি, একটা ঘনক যদি এখানে এঁকে নাও, তাহলে ঘনকের কেন্দ্র থেকে ওই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব কত? যেহেতু ঘনক, তাহলে এর সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে কেন্দ্রবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটা সবসময় সমান হবে। এইগুলো দেখতে পাচ্ছ, এই কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব এগুলো সমান হয়। যেহেতু এটা 3D চিত্র, তাই এখানে দেখতে একটু হয়তো ঠিকমতো বুঝতে পারবে না, কিন্তু একটা ঘনকের কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান হবে। আর এই শীর্ষবিন্দুর দূরত্বের ফর্মুলা কি না, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য এ বলা আছে। তাহলে আমরা যে কোনো একটা আধানের জন্য, মানে যে কোনো একটা শীর্ষবিন্দুতে আধানের জন্য এটা বের করে নেব। তাহলে ধরে নাও একটা শীর্ষবিন্দুর জন্যে, একটা শীর্ষবিন্দুতে কিউ আধান থাকার জন্য তড়িৎ বিভব যদি V1 হয়, তাহলে V1 কি হবে, কিউ ডিভাইডেড বাই আর, অর্থাৎ √3/2 ইন্টু এ। তাহলে 2টা উপরে চলে যাবে, 2Q ডিভাইডেড বাই √3 ইন্টু এ। এবার আমরা কি জানি, তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হলে এই 8টা শীর্ষবিন্দুতে তড়িৎ বিভব থাকার জন্যে এই কেন্দ্রে মোট যে তড়িৎ বিভব হবে সেটা কি, এই সমস্ত V1 V2 V3 এরকম করে V8 পর্যন্ত প্রত্যেকটা শীর্ষবিন্দুতে কিউ আধানের জন্য যে তড়িৎ বিভব হবে সেগুলোর সমষ্টি হবে। আর যেহেতু শীর্ষবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সমান এবং প্রত্যেকটা আধানের মানও সমান, তাহলে V1 V2 V3 V8 এগুলো প্রত্যেকটা সমান হবে। অর্থাৎ আমরা খুব সহজে কি লিখে নিতে পারি, মোট তড়িৎ বিভব কেন্দ্রে এইটা ইকুয়ালস 8 ইন্টু V1, অর্থাৎ 8 ইন্টু 2Q ডিভাইডেড বাই √3 ইন্টু এ। তাহলে এখান থেকে কী পাবো, 16Q ডিভাইডেড বাই √3 ইন্টু এ। দেখো অপশান কোথায় আছে, এইটা হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র যদি E2 হয়, তবে তাদের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। অক্ষীয় বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা E1 কি হয় আমরা জানি না, 1/4πε0 2p/r3। আবার পার্শ্বীয় বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র হয় তার রাশিমালা কি হয়, 1/4πε0 p/r3। দেখো এখানে আমি ফর্মুলা দুটো লিখে দিয়েছি, এই দুটোকে কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি, E2কে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু E1 পেয়ে যাব, অর্থাৎ E1 ইকুয়ালস 2 ইন্টু
E2। দেখো কোন অপশানটা, এই অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 24, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। দেখো এখানে যেটা সবাই মিস করে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বরাবর। আমরা টর্কের রাশিমালা কি জানি, পি ক্রস ই, অর্থাৎ টর্ক হচ্ছে পি ই সাইন থিটা। টর্কের যদি মানটা আমরা লিখি তাহলে কি লিখবো, পি ই সাইন থিটা। যেহেতু এখানে বলা আছে তড়িৎ ক্ষেত্র বরাবর, অর্থাৎ পি আর ই এর মধ্যে যে কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান কত হয়, 0 হয়, সেই জন্য টর্কের মানও 0 হবে, অর্থাৎ অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, একটি অসীম বিস্তৃত সমান্তরাল সমতল ধাতব পাতকে একটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার আধান ঘনত্বে আহিত করা হয়েছে। ধাতব পাত্রের পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে, অর্থাৎ ই এর রাশিমালা আমাদের বের করতে বলেছে। আমরা কি জানি না, এই অসীম বিস্তৃত সমান্তরাল সমতল ধাতব পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্র তার রাশিমালা কি হয়, সিগমা বাই এপসাইলন, সিগমা বাই এপসাইলন। আবার আমরা কি জানি, যদি এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হয়, আর এপসাইলন যদি কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হয়, তাহলে এপসাইলন ইকুয়ালস কে ইন্টু এপসাইলন নট। ওইটাই শুধু আমরা এখানে বসিয়ে দেবো, সিগমা ডিভাইডেড বাই কে এপসাইলন নট। এই এপসাইলনের জায়গায় এটা বসিয়ে দিলাম। দেখো এখানে কোন অপশানটা আছে, সিগমা ডিভাইডেড বাই কে এপসাইলন, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 26, দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো। পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কী হবে? এইটা একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। দুটো এরকম সমান্তরাল পাত দেওয়া রয়েছে, ঠিক আছে, সমপরিমাণ বিপরীত জাতীয় আধান। ধরো এখানে দেওয়া আছে প্লাস সিগমা আর এখানে দেওয়া আছে মাইনাস সিগমা। বলেছে মধ্যবর্তী যে কোনো বিন্দুতে, মানে মাঝামাঝি যে কোনো জায়গায়। এখানে আগে আমাকে বলো, এইটা যদি প্লাস হয় তাহলে এর জন্য যে তড়িৎ ক্ষেত্র হবে সেই তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে না, সবসময় পাত থেকে দূরের দিকে হবে, লম্ব হবে, পাতের সাথে লম্ব হবে এবং পাত থেকে দূরের দিকে। আর যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে কি হয় না, পাতের দিকে হয় এবং পাতের থেকে লম্ব হয়, ঠিক আছে। তাহলে এইখানে দেখো মধ্যবর্তী যে কোনো বিন্দুতে যদি আমরা ধরে নিই, এখানে কি দেখছি না, এই পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই দিকে, আবার এই পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই দিকে, অর্থাৎ দুটো পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের দিক কি একই দিকে হচ্ছে এবং সেটা ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে হচ্ছে। তাহলে আমরা জানি যে একটা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র কি হয়, সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এই ধনাত্মকটার জন্য আমরা কি লিখতে পারি, E1 ইকুয়াল সিগমা বাই 2 এপসাইলন নট। আবার এই ঋণাত্মকটার জন্য কি হবে, সিগমা বাই 2 এপসাইলন নট। যেহেতু দুটোই একই দিকে হচ্ছে তাহলে আমরা দুটোকে কি করতে পারি, শুধুমাত্র যোগ করে দেবো। এখানে E2টাও হবে সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র হবে E1 প্লাস E2। কেন বললাম E1 প্লাস E2 না, দুটোর অভিমুখ একই দিকে হচ্ছে, তাহলে তাদের মান দুটো কি হবে না, যোগ হয়ে যাবে। তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট যোগ করে দিলে আমরা পাবো সিগমা বাই এপসাইলন নট। দেখো কোথায় আছে, এইটা। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, দুটি একই প্রকার গোলকের আধান যথাক্রমে 8Q ও -2Q, তারা ডি দূরত্বে থাকলে ক্রিয়াশীল বল হয় F। গোলক দুটিকে স্পর্শ করিয়ে 2D দূরত্বে রাখলে তাদের বল কী হবে? তাহলে আগে স্পর্শ করানোর আগের মুহূর্তের বিষয়টা আমরা একটু ধরে নিই। এখানে বলের রাশিমালা কী হয়, কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি, 1/4 পাই এপসাইলন নট, F ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট Q1 Q2। এখানে Q1 কত, 8Q, আর Q2টা কত, -2Q। Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আরটা কি, ডি, দুটো আধানের মধ্যে দূরত্ব। এবার এই মাইনাসটাকে আমরা এখানে যেহেতু শুধুমাত্র বলের মানের কথা বলছি, তাহলে আমরা এখানে এই মাইনাসটাকে তুলে দিয়ে লিখে নিতে পারি 1/4 পাই এপসাইলন নট 8 ইন্টু 2 কত, 16। তাহলে 16Q স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কেন মাইনাসটা তুলে দিলাম, কারণ আমরা শুধুমাত্র মানের কথা বলছি। এবার বলেছে গোলক দুটিকে স্পর্শ করিয়ে 2D দূরত্বে রাখা হয়েছে। তাহলে যদি স্পর্শ করিয়ে দেওয়া হয়, দেখো দুটো একই প্রকার গোলক বলেছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা। একই প্রকার গোলক হওয়ার জন্যে যখন দুটোকে স্পর্শ করিয়ে দেবো তাহলে তাদের মধ্যে আধানটা কি সমানভাবে বন্টন হয়ে যাবে। তার মানে প্রত্যেকের মধ্যে যে আধান হবে সেটা কি 8Q প্লাস আর একটা আধান কত, -2Q।
ডিভাইডেড বাই 2। কেন না দুটো গোলক রয়েছে, তাহলে প্রত্যেকটা গোলকের আধান কি হবে 8q - 2q মানে কি 6q ডিভাইডেড বাই 2 মানে 3q। তাহলে প্রত্যেকটা গোলকের আধান এখন কত হয়ে গেল 3q করে। তাহলে এখন যদি আমরা বল যে তড়িৎ বলটা হয় সেটা যদি F2 ধরে নিই, তাহলে আমরা কি লিখব F2 = 1/4πε0 q1 × q2। এখন q1 আর q2 দুটোই কত 3q করে ডিভাইডেড বাই r²। এখানে r কত বলা আছে দেখো 2d হয়ে গেছে, তাহলে r এর জায়গায় আমরা 2d লিখব 2d²। তার মানে আমরা পেলাম 1/4πε0 9q² ডিভাইডেড বাই 4d²। মানে প্রশ্নটা কি ছিল না এই f এর টার্মসে বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো এই q²/d² 1/4πε0 q²/d² এর মান যদি বের করে নিই, তাহলে কি লিখব 1/4πε0 q² ডিভাইডেড বাই d²। এইটা সমান কি হবে, বাম দিকে f ছিল উপরে 16 ছিল, তাহলে f/16 লিখব, অর্থাৎ এখানে f/16। তাহলে এই মানটা আমরা এইখানে বসিয়ে দেবো q² 1/4πε0 q²/d² এর জায়গায় লিখব f/16। তাহলে f ডিভাইডেড বাই 16 গুণিতক এখানে আর কত আছে উপরে 9 নিচে 4, তাহলে 9-এর 4। তার মানে আমরা পেলাম 9f ডিভাইডেড বাই 64। সম্ভবত এখানে অপশান একটাও মিলছে না, কারণ এইখানে অপশানগুলো অ্যাকচুয়ালি ভুল আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। কোশ্চেন নম্বর 27-এর যে 4টে অপশান আছে বইতে, 4টে অপশানই কিন্তু ভুল আছে, কোনো অপশানগুলো এর মধ্যে সঠিক নয়। এখানে সঠিক উত্তর হবে 9f ডিভাইডেড বাই 64। একটু ভালো করে বুঝে নাও, এখানে মেন যে কনসেপ্টটা সেটা কি না, যেহেতু দুটো একই প্রকার গোলক বলেছে, তাহলে দুটো গোলককে স্পর্শ করানোর পর তাদের মধ্যে যে চার্জ হবে সেই প্রত্যেকটা চার্জের মান কি হবে না দুটো চার্জকে আমরা যোগ করে 2 দিয়ে ডিভাইড করব। কেন না দুটো গোলক আছে, সমপ্রকার বা একই প্রকার গোলক বলেই কিন্তু এটা সম্ভব হলো। তাহলে তাদের মধ্যে স্পর্শ করানোর পর তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কত চার্জ হয়ে গেছিলো 3q। তাহলে আমরা 3q × 3q করে তাকে যে ডিস্টেন্সটা দিয়ে ডিভাইড করে দিয়েছি, তারপর শুধুমাত্র এই আগের মানটাকে দিয়ে এখানে রিপ্লেস করিয়ে দিলে আমরা পেলাম 9f/64। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 28, 5 × 10⁻⁸ সেমি ভ্রামক বিশিষ্ট, মানে এখানে p এর মান বলা আছে 5 × 10⁻⁸ সেন্টিমিটার। তড়িৎ দ্বিমেরু 4 × 10⁻5 নিউটন পার কুলম প্রাবল্য। এখানে এই অর্ডারটা ভুল আছে, এটা 10⁵ হবে +5 হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত আছে 4 × 10⁵ নিউটন পার কুলম। একে 60 ডিগ্রি ঘোরাতে কার্য, মানে এখানে থিটার মানটা বলা আছে 60 ডিগ্রি। আর কার্যের রাশিমালা কি ডান দিকে লেখা আছে w = PE × 1 - cos θ। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই w = p এর মান হচ্ছে 5 × 10⁻⁸, e এর মান হচ্ছে 4 × 10⁵, আর 1 - cos θ 1 - cos of 60 ডিগ্রি। তাহলে cos of 60 ডিগ্রি মান কত হয় হাফ হয়। তাহলে 5 × 10⁻⁸ × 4 × 10⁵ ইন্টু cos 60 মান হাফ, 1 - হাফ মানে কত আবার হাফ। তাহলে 2কে এটাতে কেটে গেলে 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, এখানে হলো 10, আর এটা 10⁻⁸ ইন্টু 10⁵। তার মানে কত হলো 5 একে 6 +6 আর -8, তাহলে 10⁻² জুল। দেখো অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। এখানে খেয়াল রাখবে কি বললাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান আছে এটা 10⁻+5 হবে, বইতে 10⁻−5 আছে। কোশ্চেন নাম্বার 29, বহিস্থ তড়িৎ ক্ষেত্র E এর উপস্থিতিতে Q1 ও Q2 আধান সম্পন্ন দুটি আধানকে অসীম থেকে R1 ও R2 বিন্দুতে এনে সংস্থা গঠন করতে প্রয়োজনীয় স্থিতিশক্তি। প্রয়োজনীয় স্থিতিশক্তি কীভাবে ক্যালকুলেট করে না কৃতকার্য থেকে, অসীম থেকে এই আধানটাকে R1 বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য হবে সেইটা যদি U1 হয়, আবার R2-র জন্য Q2 আধানটাকে নিয়ে আসতে যদি U2 হয়, তাহলে যে বাহ্যিক স্থিতিশক্তি সেইটা হবে U1 + U2। তাহলে এই দুটোকে আমরা যোগ করে নেব Q1 × V + Q2 × V। আবার এদের মধ্যে যে আভ্যন্তরীণ স্থিতিশক্তি সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R2 - R1। R2 - R1টা কি না ধরে নাও যে এইখানে এইটা হচ্ছে R1, আবার এইখানে এইটা হচ্ছে R2, এইখানে ধরো Q1 আধান, এখানে ধরো Q2। তাহলে এদের দুজনের মধ্যে যে আভ্যন্তরীণ স্থিতিশক্তি সেইটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে R2 - R1,
এই যে দূরত্বটাকে কাজে লাগালে আমরা পাচ্ছি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1, যেটাকে আমি এখানে R দিয়ে রিপ্রেজেন্ট করলাম, R ইকুয়ালস R2 মাইনাস R1। বোঝা গেল? তাহলে আভ্যন্তরীণ স্থিতিশক্তি আর বাহ্যিক স্থিতিশক্তি এই দুটো জিনিস টার্মকে যোগ করে নিলে আমরা পাবো U1 প্লাস U2 প্লাস U12, অর্থাৎ U1 হচ্ছে Q1 ইন্টু ভি, U2 হচ্ছে Q2 ইন্টু ভি, এখানে ভি R1 এর জন্য, এটা R2 এর জন্যে, আর আভ্যন্তরীণ স্থিতিশক্তি হবে U12 ইকুয়ালস 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। এই তিনটেকে যোগ করে দিলে আমরা স্থিতিশক্তিটা পেয়ে যাব। এখানে দেখে তো এই অপশান বিটার মতো মনে হচ্ছে, কিন্তু এখানে ভি টার্মগুলো মিস হয়ে গেছে। অপশান বিটা হচ্ছে এখানে কাছাকাছি আছে, এটাকে আমরা ঠিক বলে ধরে নিতে পারি, এখানে হয়তো প্রিন্টিং মিস্টেকটা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 30, একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধরে নাও এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রয়েছে। আমরা গাউসের সূত্র থেকে কী জানি না, কোনো একটা বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ ফাই ইকুয়ালস ওই বদ্ধ তল দ্বারা যতটা আধান ক্লোজ রয়েছে সেইটা ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে এই কিউ আধানের জন্য যে তড়িৎ বলরেখাগুলো যেটা বেরোবে, সেই তড়িৎ বলরেখাগুলোর অর্ধেক পরিমাণ বলরেখা এই বাইরের দিয়ে নির্গত হবে, আর অর্ধেক পরিমাণ বলরেখা এই বদ্ধ তলের ভেতর দিয়ে যাবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি যে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কি হবে Q/2 এপসাইলন নট। কেন না, আমরা জানি মোট যে ফ্লাক্স সেটা হয়, আমরা যদি এখানে মোট ফ্লাক্স লিখতাম, ধরো এটাকে ফাই নট বলতাম, তাহলে সেটা কি হতো Q/এপসাইলন নট। এখন যেহেতু অর্ধেক বলরেখা এই বদ্ধতলটার ভেতর দিয়ে যাবে, সেই জন্য আমরা কি লিখব, ফাই ইকুয়ালস ফাই নট ডিভাইডেড বাই 2। সেই জন্য আমরা লিখতে পারি Q/2 এপসাইলন নট, যেটা আমি অলরেডি আগে এখানে লিখে দিয়েছিলাম। তাহলে মেন কনসেপ্টটা কি না, এই বদ্ধতলের ভিতর দিয়ে তড়িৎ বলরেখার পরিমাণ কি হয়ে যাবে, বা বলরেখার সংখ্যা কি হবে, অর্ধেক হয়ে যাবে। এটা যদি পুরো থাকতো তাহলে যত বলরেখা এই বদ্ধতলটা দিয়ে নির্গত হতো, এখন অর্ধেকটা এই মুক্ততলের ভেতর দিয়ে নির্গত হবে, আর বাকি অর্ধেক বলরেখাগুলো এই বদ্ধতলের ভেতর দিয়ে যাবে। আর আমাদের গাউসের সূত্রে কেবলমাত্র বদ্ধতলের ভেতরে যতটা আধান রয়েছে সেইটুকু দিয়ে আমাদের তড়িৎ ফ্লাক্সটা ক্যালকুলেট করতে হয়। সেই জন্য এখানে Q/2 এপসাইলন নট হবে, অর্থাৎ অপশান বিটা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 31, কোনো তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ হয়। আমরা কি জানি, তড়িৎ ফ্লাক্সের যে সংজ্ঞা থেকে কি জানি, ফাই ইকুয়ালস E.D, অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, যেখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এ হচ্ছে এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। এই ডট প্রোডাক্ট তুলে দিলে আমরা কি পাবো, E/A cos of থিটা, যেখানে থিটাটা হচ্ছে ই আর এর মধ্যে কোণ। এখন ফাই যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে এইটার মান কি হতে হবে, cos থিটার মান 1 হতে হবে। তাহলে cos of থিটা এটার মান 1 হবে। আর cos থিটা কখন 1 হয় না, থিটা যখন 0 হবে তখনই cos থিটা 1 হয়। cos 0 এর মান 1, তাহলে এখানে অপশান বি হবে সঠিক। কোশ্চেন নাম্বার 32, একটি বদ্ধতলের মধ্যে φ1 পরিমাণ তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে, φ2 পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। তাহলে যদি φ2 নির্গত হয় আর φ1 প্রবেশ করে, তাহলে ওই বদ্ধতলের মধ্যে সীমাবদ্ধ যে নেট ফ্লাক্স সেটা কি হবে, φ2 মাইনাস φ1, কতটা বেরিয়ে যাচ্ছে মাইনাস কতটা ভেতরে ঢুকছে, তাহলে ওইটুকু পরিমাণটাই কী হবে, বদ্ধতলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে প্রশ্ন বলেছে বদ্ধতলটির অভ্যন্তরে আধানের পরিমাণ। গাউসের সূত্র থেকে আমরা কি জানি, ফাই ইকুয়ালস মানে বদ্ধতলের মধ্যে যে তড়িৎ ফ্লাক্স হবে, বদ্ধতল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স, সেটা কি হবে, ওর মধ্যে যতটা আধান ক্লোজ রয়েছে বা সীমাবদ্ধ রয়েছে ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে ফাই এর মানটা কত না, φ2 মাইনাস φ1, তাহলে আমরা লিখতে পারি φ2 মাইনাস φ1 ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। আমাদের এখানে কিউ এর মান বের করতে বলেছে, সো এপসাইলন নট ইন্টু φ2 মাইনাস φ1। দেখো কোন অপশানটা, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 33, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ রিং, এখানে রিং বলা আছে, প্রতি একক দৈর্ঘ্যে আধান হলো ল্যামডা। তাহলে রিং বলা আছে, রিং বলা আছে মানে কি, এইখানে কোনো ম্যাটেরিয়াল নেই, এই যে এই পোর্শনটাতে কোনো ম্যাটেরিয়াল নেই। যদি এইটা পুরো রিংটা কমপ্লিট হতো তাহলে এর যে পরিসীমা হতো, ধরে নাও যদি এটার দৈর্ঘ্য এল ধরে নেওয়া হয়, তাহলে পরিসীমা কত হতো, 2πr হতো। যদি এটার ব্যাসার্ধ যদি আর হয়, এখানে বলা আছে ক্যাপিটাল আর, তাহলে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখব। তাহলে এটার ব্যাসার্ধ কত, যদি ক্যাপিটাল আর হতো তাহলে পরিসীমা কি 2πr হতো, কিন্তু অর্ধেক বলা আছে তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এর দৈর্ঘ্য কি হলো π × r। এবারে
প্রতি একক দৈর্ঘ্যে আধান বলেছে ল্যামডা, তাহলে একক দৈর্ঘ্যে আধান যদি ল্যামডা হয় তাহলে এল দৈর্ঘ্যের জন্য আধান কি হবে? ধরে নাও আধান যদি কিউ হয়, একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, তাকে টোটাল দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিলে তাহলেই আমরা পেয়ে যাব মোট আধান পেয়ে যাব। এখন রিংটির কেন্দ্রে বিভব কি হবে? বিভবের ফর্মুলা আমরা কি জানি? 1/4 এপসাইলন নট, যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি, ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এখানে 1/4 এপসাইলন নটকে যদি আমরা কে দিয়ে লিখে নিই, কে হচ্ছে কুলম্বীয় ধ্রুবক, তাহলে কিউ এর জায়গায় লিখে নেব ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই আর, অর্থাৎ কে ল্যামডা এল ডিভাইডেড বাই আর। এল এর মান এখানে কত? পাই ইন্টু আর, তাহলে এখানে বসিয়ে দাও কে ল্যামডা পাই ইন্টু আর ডিভাইডেড বাই আর। আর কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কে ল্যামডা ইন্টু পাই বা কে পাই ল্যামডা। অপশান ডি হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 34, দুটি আধানে +4 ইএসইউ এবং +9 ইএসইউ পরস্পরের থেকে 10 সেমি ব্যবধানে আছে। আধান দুটির সংযোগকারী রেখা কোন বিন্দুতে একটি একক তড়িতাধান সমান ও বিপরীতমুখী বল অনুভব করবে? তাহলে ধরে নাও এটা +4, এটা হচ্ছে +9, দুটো আধান 10 সেমি দূরে আছে, এটার মধ্যে দূরত্ব হচ্ছে 10 সেমি। তাহলে +4 জন্যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলের দিক কি হবে? এর থেকে দূরের দিকে হবে। আবার এর +9 জন্য কি হবে? আধান থেকে দূরের দিকে হবে। কেন না? ঋণাত্মক হলে তার জন্য কি হয়? আধানের দিকে হয় তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলের দিক, কিন্তু যেহেতু এটা ধনাত্মক আধান তাহলে এর থেকে দূরের দিকে হবে। এই সংযোগকারী সরলরেখা বরাবর এর থেকে দূরের দিকে, মানে আধান থেকে দূরের দিকে। এখন দেখো এই যে সংযোগকারী রেখার মাঝামাঝি কোনো একটা বিন্দু যদি আমরা ধরে নিই, সেইখানেই কেবলমাত্র দেখো দুটোর দিক উল্টো দিকে হচ্ছে, একটা আরেকটার থেকে বিপরীত হচ্ছে। ধরে নাও এরকম মাঝামাঝি কোনো একটা বিন্দুতে সমান হবে। ধরে নাও এই 4 ইএসইউ থেকে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে 9 ইএসইউ থেকে দূরত্ব কি হবে? 10 - এক্স। এখন প্রশ্ন বলেছে যে একক তড়িতাধানের উপর যে বল হবে সেটা সমান ও বিপরীত হবে। ধরে নাও এখানে একটা একক তড়িতাধান রয়েছে, তাহলে এই বিন্দুর উপর যে তড়িৎ বল সেটা আমরা কি করে পাবো? 1/4 এপসাইলন নটকে কে লিখে নিলাম, Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে Q1টা কি? Q1 মানে হলো 4 ইএসইউ, Q2 মানে কি? এই যে একক তড়িতাধান বলেছে, তাহলে এখানে একক তড়িতাধান রাখা হয়েছে, তাহলে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে কি? এখানে এক্স। ঠিক একই রকমভাবে 9 ইএসইউর জন্য কি হবে? Q1 মানে 9, Q2 মানে 1, আর আর মানে হলো 10 - এক্স। তাহলে সমান ও বিপরীতমুখী বল বলেছে, তাহলে আমরা এই দুটোকে সমান করে নেব। তাহলে আমি লিখব কে 4 ইন্টু 1, Q1 এর জায়গায় 4 লিখলাম, Q2 এর জায়গায় 1 লিখলাম, ডিভাইডেড বাই আর এর জায়গায় এক্স লিখব, এক্স স্কোয়ার ইকুয়ালস কে ইন্টু 9 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 - এক্সের স্কোয়ার। এবার দেখো দুদিক থেকে কে উঠে যাচ্ছে, আমি কি করব? দুটো দিকেই স্কোয়ার রুট করে নেব। তাহলে যদি বর্গমূল নিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছি দেখো 4 এর বর্গমূল কি? 2 ডিভাইডেড বাই এক্স, এক্স স্কোয়ার আছে সেই জন্য এখানে এক্স হয়ে যাবে। 9 এর বর্গমূল কি? 3, আর এখানে 10 - এক্স স্কোয়ার আছে, তাহলে আমি লিখব 10 - এক্স। এবার বাম দিকে কোনাকুনি গুণ করব, গুণ করলে কি হবে? 3x ইকুয়ালস 20 - 2x, 2xটা বাম দিকে চলে এলে 5x, তাহলে 5x ইকুয়ালস 20 অথবা x ইকুয়ালস 4 সেন্টিমিটার। তাহলে দেখা গেল 4 ইএসইউ আধান থেকে 4 সেমি দূরে এবং 9 ইএসইউ আধানের দিকে, সেইখানেই সমান হবে। কোথায় আছে দেখো? 4 ইএসইউ আধান থেকে 4 সেমি দূরে, 9 ইএসইউ আধানের অভিমুখে, অর্থাৎ অপশান এটাই সঠিক উত্তর। এখানে প্রশ্ন 2টাতে কি আছে? আধান দুটির সংযোগকারী রেখার উপরিস্থিত কোনো বিন্দুতে একটি একক তড়িতাধান সমান ও সমমুখী বল অনুভব করে। সমান ও সমমুখী কোথায় হতে পারে? দেখো এই 4 ইএসইউর জন্যে এইখানে যদি ধরে নিই এইরকম কোনো একটা বিন্দুতে, দেখো এইখানে 4 ইএসইউর জন্যে এর যে দিক কি? এই দিকে, আবার 9 ইএসইউর জন্য দিক কি? এই দিকে। তাহলে এই বিন্দুতে 9 ইএসইউর জন্যও তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ যে বল তার দিক কী হবে? সেটা এই বরাবরই হবে। তাহলে এইখানে হতে পারে, আবার ঠিক ডান দিকেও একই রকমভাবে হতে পারে। 9 ইএসইউর জন্য অলরেডি এই দিকে দেওয়া আছে, 4 ইএসইউর জন্যও দেখো এই ডান দিকে। তাহলে এই বিন্দুতে 4 ইএসইউর জন্যও যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলের দিক হবে সেটাও এই দিকে হবে। তাহলে এই যে প্রশ্নটা বলেছে কোনো বিন্দুতে একটি একক তড়িতাধান সমান ও সমমুখী বল অনুভব করবে, সেটা হতে পারে এই পাশে এবং এই পাশে, মানে দুটো আধান থেকে একদম বাইরে হতে পারে।
কিন্তু এখানে বলেছে সমান, এই সমানটা কোথায় সেইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সমমুখী তো আমরা এখানে বুঝে নিলাম যে এর থেকে বাইরে এখানেও হতে পারে এখানেও হতে পারে। এবার আমরা সেটা ক্যালকুলেট করব যে সমান কোথায় হতে পারে। তাহলে 4SUর জন্যে এখানে আমি আরেকবার একটু ছবিটা এঁকে নিই। এখানে ধরো +4 আছে, এখানে +9 আছে, এই দুটোর মধ্যে দূরত্ব 10 সেমি বলা ছিল। ধরে নাও 4SU থেকে এইখানে x দূরে এই বিন্দুতে সমান ও সমমুখী বল হবে, ঠিক আছে। তাহলে 9SU থেকে দূরত্ব কি হবে? 9SU থেকে এই দূরত্বটা হয়ে যাবে 10 + x। 4SU থেকে আমরা x দূরত্ব ধরেছি, আর এই 4 আর 9 এর মধ্যে দূরত্ব 10 সেমি বলা আছে, তাহলে 9 থেকে এই বিন্দুটার দূরত্ব কি হবে? 10 + x। ঠিক একই রকমভাবে যেহেতু সমান ও সমমুখী বল বলেছে, সমান বলা আছে, তাহলে আমরা সমান করে নেব। তাহলে k ইন্টু q1 ইন্টু q2, এখানে আবার কি 1 + 1, কেন একক তড়িতাধান বলেছে। তাহলে 4 × 1 ডিভাইডেড বাই x² ইকুয়ালস k ইন্টু 9 × 1 ডিভাইডেড বাই, এখানে দূরত্বটা কত না 10 + x এর হোল স্কোয়ার। লেখাটা একটু এর ভেতর হয়ে গেছে, একটু দেখে নাও ঠিক করে। তাহলে আমি যদি এটাকে পরিষ্কার করে লিখে নিই, কে কেটে যাবে, 1 তো দরকার নেই, আবার আমি স্কোয়ার রুট করে দেবো। তাহলে দুটো দিকে যদি স্কোয়ার রুট করে দিই, এখানে উপরে পাচ্ছি মানে বাম দিকে পাচ্ছি 2/x, ডান দিকে পাচ্ছি 3/10 + x। তার মানে পাচ্ছি 20 + 2x ইকুয়ালস 3x অর x ইকুয়ালস 20। তার মানে আমরা পেলাম যে বাম দিকে 4SU আধান থেকে বাম দিকে 20 সেন্টিমিটার দূরে এইটার পসিবল। তাহলে কোথায় আছে দেখো, 20 কোথায় লেখা আছে? এইখানে একটা 20 আছে, এখানে একটা 20 আছে। 9SU আধানের বিপরীতে, ঠিক 9SU আধানের বিপরীতে 4SU আধানের দিকে 20 সেন্টিমিটার আধানের থেকে 20 সেমি দূরে। তাহলে অপশান সিটাই হচ্ছে কারেক্ট আনসার। তোমরা কি করতে পারো, এই দিকে একটা বিন্দুতে x দূরত্ব ধরে হিসেব করে দেখতে পারো, দেখবে ওখানে x এর মান হয়তো দেখা যাবে মাইনাস আসছে। তার মানে কি সেইটা অ্যাকসেপ্টেড না, দূরত্বটা কি আর মাইনাস হবে? মাইনাস সম্ভব নয়, সেই জন্য দেখবো ওই অপশানটা পসিবলে না। আমাদের প্রথম যে এতেই পেয়ে গেলাম, প্রথম ট্রাইতেই এই অপশানটা পেয়ে গেলাম যে x এর মান 20, সেই জন্য এই আনসারটা হয়ে গেছে। এছাড়াও তোমরা দেখে নিতে পারো যে যেহেতু এখানে আধানের মানটা কম আর এইখানে আধানের মানটা বেশি, তাহলে এই সমান হওয়ার চান্সটা কিন্তু কম মানের যে আধান আছে তার দিকেই হওয়ার চান্সটা বেশি। তাহলে এই ডান দিকটা সেই জন্য অটোমেটিক্যালি মানে আমার করার দরকার পড়ছে না। এবার তোমরা কেউ যদি ভুল করে প্রথমে ডান দিকটা করে ফেলো, দেখবে যে x এর মানটা ঋণাত্মক আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটা অ্যাকসেপ্ট করবো না। তাহলে আবার আমাদের এই বাম দিকে কোনো একটা পয়েন্টে ঠিক যেমনভাবে আমি ক্যালকুলেট করলাম সেই রকম করতে হবে। তাহলে এখানে অপশান সি হলো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 35, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে 4টি সমমানের তড়িতাধান রয়েছে। তাহলে একটা বর্গক্ষেত্র বলা আছে, বর্গক্ষেত্রে 4টে সমমানের আধান দেওয়া আছে। আমরা একদম প্রথম 21 নম্বর প্রশ্নটা যেটা করেছিলাম সেখানে কী ছিল, একটা ঘনকের কথা বলেছিল একই রকম। বর্গক্ষেত্রে যে বিন্দুতে কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে সেই বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য ও বিভব। এইখানে দেখো, বর্গক্ষেত্রে যে বিন্দুতে কর্ণ দুটি ছেদ করে, কর্ণ দুটি কোথায় ছেদ করে না আমরা জানি, যদি দুটো কর্ণ এঁকে নিই, বর্গক্ষেত্রে কর্ণ দুটো পরস্পরকে সমান দূরত্বে ছেদ করে, মানে এই যা দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এগুলো সবই সমান। আর এই দূরত্বটার মান কি হয়, এইখানে ভ্যালুটা লেখা আছে যে যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কি হয় √2 × a। আবার যেহেতু এই ছেদ বিন্দুটা কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক হয় সেই জন্য তাকে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা মানে এই কেন্দ্র যদি ও ধরে নিই, ও থেকে প্রত্যেকটা শেষ পর্যন্ত দূরত্ব যদি r হয় তাহলে r এর মান হচ্ছে a/√2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি r ইকুয়ালস a/√2। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব দুটোই বলেছে। তাহলে ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা কি জানি, দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ক্যালকুলেট করার দরকারই নেই। এই বিন্দুতে এই ধনাত্মক আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে, এই বরাবর হবে। আবার ঠিক এই কিউ এর জন্য ক্ষেত্র প্রাবল্যের দিক কি এই বরাবর হবে। যেহেতু দূরত্ব একই, আধানের মানও একই, তাহলে এবং তাদের দিকটা বিপরীত, তাহলে একটা ক্যান্সেল আউট করে মানে শূন্য হয়ে যাবে, যে মোট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কি শূন্য। আবার এই আধানের জন্য এই দিকে হবে, এই আধানের জন্য এই দিকে হবে। আবার একই রকমভাবে সমান ও বিপরীত হয়, ক্ষেত্র প্রাবল্য কি হলো শূন্য। তাহলে নেট ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে কি শূন্য। দেখো এইখানে 3টে অপশানে আছে, প্রথমে ক্ষেত্র প্রাবল্য শূন্য আছে। এবার আমাদের বের করতে বিভব। বিভব শূন্য হবে না কেন, না বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে এইভাবে বিভবের দিকের উপর কিছু নির্ভর করবে না। বিভবের যে ফর্মুলা আমরা কি জানি, কে বা 1/4πε0 লিখতে পারো, কে এর মানটাই 1/4πε0,
কিউ ডিভাইডেড বাই আর। এখানে আমরা কি লিখব, কে এর মান লিখব 1/4 এপসাইলন নট, কিউ তো দেওয়া আছে, আর এর মান হচ্ছে a/√2। এটা হলো যে কোনো একটা শীর্ষবিন্দুতে কিউ আধানের জন্যে। যেহেতু এখানে 4টা শীর্ষবিন্দু রয়েছে, তাহলে মোট তড়িৎ বিভব এই ও বিন্দুতে কী হবে 4 ইন্টু ভি। এখানে ভি এর মানটা আমরা বসিয়ে দেবো, 4 ইন্টু এই √2টা উপরে চলে যাবে, √2 ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এ। 4 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি √2 কিউ ডিভাইডেড বাই πε0 ইন্টু এ। দেখো কোথায় আছে, √2 কিউ ডিভাইডেড বাই πε0 এ, অর্থাৎ অপশান বি। অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। অনুরূপ প্রশ্নটাও একদম একই রকম প্রশ্ন, নিজেরা একটু ট্রাই করবে। এখানে কিউ আর এ দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখানে মানগুলো দেওয়া আছে। চেষ্টা করবে, না পারলে কমেন্ট করে জানাবে, আমি দরকার হলে কমেন্টে সেটা সমাধান করে দেবো। কোশ্চেন নাম্বার 36, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, অর্থাৎ কে এর মান বলা আছে 5.4। এসআইতে অভ্রের তড়িৎ ভেদ্যতার মান, তড়িৎ ভেদ্যতা মানে কত, এপসাইলন বের করতে বলেছে। আমরা কি জানি, এই এপসাইলন হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমে এই তড়িৎ ভেদ্যতার মান। এই এপসাইলন নটের ভ্যালু কত হয়, 8.854 ইন্টু 10⁻12। তাহলে শুধুমাত্র আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে নিলেই হবে। 5.4 ইন্টু 8.854 ইন্টু 10⁻12। দেখো এখানে একটা দেখার বিষয় হলো, এই যে গুণটা করার সময় আমাদের এক্সাক্ট গুণ না করলেও চলবে। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 9 ধরে নিতে পারি। তাহলে 9 ইন্টু 5.4 করলে আমরা পাচ্ছি 9 4 36, 9 5 45, 48, তাহলে 48.6। তাহলে 50-এর থেকে একটু কম, আবার 40-এর থেকে অনেক দূরে। তাহলে এখানে কাছাকাছি মান দেখো অপশান সি 47.51। ক্যালকুলেটার যদি ইউজ করা যেত তাহলে আমরা ক্যালকুলেট করেই দেখে নিতে পারতাম, এক্স্যাক্টলি এইটাই হতো। কিন্তু যেহেতু আমাদের শুধুমাত্র সঠিক উত্তরটা দেখতে হবে, তাহলে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট মানটা ক্যালকুলেট করলেই পেয়ে যাচ্ছি, অপশান সিটাই হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 37, বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পরের থেকে 0.18 মিটার দূরে আছে। দুটি বিন্দু আধান, তাদের মধ্যে দূরত্ব বলা আছে 0.18 মিটার। একটি আধানের মান অপরটির 4 গুণ, অর্থাৎ একটা যদি কিউ হয় আর একটা হচ্ছে 4Q, আর এদের মধ্যে দূরত্ব বলা আছে 0.18 মিটার। আধান দুটি সংযোগকারী রেখার উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে, তাহলে সংযোগকারী যে রেখা রয়েছে, এইটা যদি কিউ আর এটা যদি 4Q হয়, তাদের কোনো একটার উপর, সংযোগকারী রেখার উপর নেট তড়িৎ ক্ষেত্রের মান বলা আছে 0। বিন্দুটির অবস্থান হবে, বুঝতেই পারছো যে দুটোই যদি একই আধান হয়, মানে যদি ধনাত্মক আধান হয়, তাহলে এর থেকে যে তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই বরাবর হবে। আগের প্রশ্নটাতেই দেখালাম, এখানের জন্য এটা বাম দিকে হবে, এটার জন্য ডান দিকে, এটা বাম দিকে। একবার 35 নম্বর কোশ্চেনটা একবার দেখে নাও, দেখে নিলেই বুঝতে পারবে। এখানে বলা হচ্ছিল যে ধনাত্মক আধান হওয়ার জন্য এর যে তড়িৎ ক্ষেত্রের দিক হবে একটা এইদিকে আর একটা এইদিকে। কেন না, এই আধান থেকে দূরের দিকে হয়, আর ঋণাত্মক আধান হলে আধানের দিকে হয়। আবার এখানেও কি হবে, এইরকম হবে, দুটোই ধনাত্মক আধান। তাহলে মাঝামাঝি কোনো একটা বিন্দুতে দেখো এই তড়িৎ ক্ষেত্রের দিক কি বিপরীত, একটা আর একটা বিপরীত। তাহলে মাঝখানে নেট যে তড়িৎ ক্ষেত্র সেটা 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বলেছে বিন্দুটির অবস্থান কত। ধরে নাও যে এখান থেকে x দূরে এইটা 0 হয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু এই জায়গাটাতে, এই যে বিন্দুতে আমরা ক্যালকুলেট করব সেই বিন্দুতে যদি আমরা একটা অন্য একটা যে কোনো একক ধনাত্মক আধান ধরে নিই, তাহলে আমরা কি লিখতে পারি, ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এর মান কত, এখানে এক্স, তাহলে আমরা এক্স, এখানে আধানের মানটা +1 লিখেছি। আর ঠিক এই 4Q আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কি হবে, সেটা হবে 1/4, এটাকে আমি E1 লিখে নিলাম, আর এটাকে আমি লিখলাম E2। 1/4πε0 4Q ইন্টু 1 ডিভাইডেড বাই, তাহলে ডিস্টেন্স কত হবে, মোট ডিস্টেন্স ছিল 0.18, এই পুরো ডিস্টেন্সটা 0.18 ছিল, আর এইটুকু আমি x ধরেছি। তাহলে 4Q থেকে ডিস্টেন্স কত হবে, 0.18 মাইনাস x, তাহলে আমি লিখব 0.18 মাইনাস x এর স্কোয়ার। এবার যেহেতু এখানে 0 বলে দিয়েছি এবং দুটো একটার একটা বিপরীত, তাহলে নিশ্চয়ই দুটোর মান সমান হবে। তাহলে E1 ইকুয়ালস E2, তাহলে আমরা লিখতে পারি E1 ইকুয়ালস E2। তার মানে 1/4πε0 Q1 লিখবো না, Q ইন্টু 1কে সরাসরি Q লিখে নিলাম, Q/x² ইকুয়ালস
এইখানে আবার কি লিখব 1/4πε0 4q ইন্টু 1 কত 4q ডিভাইডেড বাই 0.18 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবার বাম দিক থেকে আর ডান দিক থেকে দুটো কেটে গেল, আমি এবার কি করব, এটা স্কোয়ার রুট নিয়ে নেব। স্কোয়ার রুট যদি নিয়ে নিই এখান থেকে অবশ্য কিউটাও কেটে যাচ্ছিল, তাহলে আমি কি পেলাম 1/x স্কোয়ারের স্কোয়ার রুট কী হবে 1/x ইকুয়ালস, আর ডান দিকে 4 স্কোয়ার রুট কত 2 ডিভাইডেড বাই 0.18 মাইনাস এক্স, কেন না এখানে স্কোয়ার ছিল, তার স্কোয়ার রুট করলে স্কোয়ারটা উঠে যাবে। তার মানে আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স ইকুয়ালস 0.18 মাইনাস এক্স, মাইনাস এক্সটা এদিকে চলে এলে কী হবে 3x, তাহলে 3x ইকুয়ালস 0.18 বা এক্সের মান কী হবে 0.6, 0.8কে 3 দিয়ে ডিভাইড করলে 0.06 মিটার। তার মানে কি প্লাস এই যে শুধু যে কিউ আধানটা ছিল এই ছোট আধানটা থেকে 0.06 মিটার দূরে বড় আধানটার দিকে, ওটা কোথায় আছে দেখো রেখার উপর আধান দুটির মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার দূরে। অপশান বিটাই হচ্ছে সঠিক উত্তর। এটা আমরা দুটোকে ধনাত্মক আধান ধরে নিয়ে করলাম। যদি এটা ঋণাত্মক হতো, দুটোই যদি ঋণাত্মক হতো, কারণ এখানে বলা নেই যে ধনাত্মক না ঋণাত্মক, পরিষ্কার করে কিছু বলা নেই, দুটো একই রকম আধান শুধু বলা আছে, তাহলে আমরা কি লিখতে পারি, মানে যেহেতু একটির মান আর একটি 4 গুণ বলা আছে সেই জন্য আমরা ওটা ধরে নিলাম। যদি এটা -q আর এটা -4q হতো তাহলে কি হতো না, তাহলে এইখানে এই -q আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের দিক এই বরাবর হতো, আর এটার জন্য তড়িৎ ক্ষেত্রের দিক এই বরাবর হতো। -4qর জন্যে এখানে এই বরাবর হতো আর এখানে এই বরাবর হতো, কেন না ঋণাত্মক হলে আধানের দিকে হয় সেই জন্য এই বরাবর হবে। তাহলে এখানে দেখো যে এই যদি এই রকম একটা বিন্দুতে ধরি, এই বিন্দুতে কি এর জন্যে এই দিকে তড়িৎ ক্ষেত্রের দিক, আবার এর জন্যে এই -q এর জন্য এই দিকে আর -4q এর জন্য এই দিকে, তাহলে কি মাঝখানে কোনো একটা বিন্দুতে সমান এবং বিপরীতমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ +q হলে আমরা যেটা দেখছিলাম ঠিক একই রকম, এখানে +q হলে কি দেখছিলাম না এই বরাবর ছিল, আর এটা +4qর জন্য এই বরাবর ছিল। তাহলে এখানেও দেখছিলাম মাঝামাঝি কোনো একটা বিন্দুতেই কেবলমাত্র কি এইটা সমান ও বিপরীতমুখী হওয়ার চান্স, কেন এইটা বিপরীতমুখী তো অলরেডি দেখতে পাচ্ছি, তাহলে মাঝামাঝি কোথাও একটা এই সংযোগ রেখা বরাবর কোথাও একটা নেট তড়িৎ ক্ষেত্র বা বললো শূন্য হতে পারে, যেটা আমরা আগে ক্যালকুলেট করে দেখালাম। তাহলে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক দুটো ক্ষেত্রেই কিন্তু এই দুটোর মাঝামাঝি কোনো একটা সংযোগ রেখা বরাবরই শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা ক্যালকুলেট করে দেখছিলাম অপশান বি। সেই অপশান বিটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে যদি বলা থাকতো ধনাত্মক আধানের জন্য তাহলে আমরা যে প্রথম যেটা করলাম সেইটুকু বললেই হতো, কিন্তু যেহেতু এখানে পরিষ্কার করে বলা নেই সেই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, তাই আমি এটা আরেকবার বলে নিলাম যে ঋণাত্মক হলেও উত্তরটা কিন্তু একই হতো। কোশ্চেন নাম্বার 38, একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তার অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এইটা হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন, এটা ডেরিভেশন মনে না রাখলেও হবে, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, আর না হলে সরাসরি এই ফর্মুলাটা মনে রাখবে, এটার সাথে ম্যাচ করে দেখে নাও, এই অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 39, প্রদত্ত চিত্রে একটি তড়িৎ ক্ষেত্রের বলরেখা দেখানো হয়েছে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব থেকে বেশি হবে। এই ডায়াগ্রামটা দেওয়া আছে, আমি একটু এখানে অন্যরকম একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এ বিন্দুতে এই যে তড়িৎ বলরেখাগুলো খুব ঘন, মানে একটার কাছাকাছি আর একটা লেগে আছে। বি বিন্দুতে দেখো তার থেকে একটু ফাঁকা ফাঁকা, কিন্তু সি বিন্দুর থেকে অনেক বেশি গায়ে গায়ে লেগে আছে। অর্থাৎ ঘনত্ব এ বিন্দুতে বলরেখার ঘনত্ব অনেক বেশি, বি বিন্দুতে তার থেকে একটু কম, সি বিন্দুতে দেখো আরও ফাঁকা ফাঁকা, তাহলে এখানে ঘনত্ব আরও কম, ডি বিন্দুতে আরও ফাঁকা ফাঁকা, মানে ডি বিন্দুতে ঘনত্ব আরও কম। তাহলে যেখানে যত বেশি ঘনত্ব হবে সেখানেই তড়িৎ প্রবলের মান তত বেশি হবে। তাহলে এই ছবি অনুযায়ী অপশান এতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি, বিতে তার থেকে একটু কম, সি তার একটু কম, ডি তার একটু কম। এবার প্রশ্নে যে ছবিটা ছিল সেইটা দেখো, এখানেও যদি দেখো এ বিন্দু তুলনামূলকভাবে ঘনত্বটা অনেক বেশি বি বিন্দুর তুলনায় এবং সি ডি বিন্দুর তুলনায়, তাহলে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি হবে। কোশ্চেন নাম্বার 40, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল, কোনটা ভুল আমাদের বের করতে বলেছে, দেখা যাক কী কী আছে। সমবিভব তলে সকল বিন্দুতে তড়িৎ প্রবাহ একই থাকে, এটা তো সমবিভব তলের সংজ্ঞা থেকেই পাওয়া যায়। বি, সমবিভব তলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান স্থানান্তরের জন্য কোনো কাজ করতে হয় না, এটাও ঠিক। কেন? আমরা জানি W = Q × dV,
তাহলে যেহেতু এখানে ডিভি, এই ডিভির মান যেহেতু শূন্য, কেন সমবিভব তল মানে ভি সব জায়গায় সমান, ভি এর মানটা ধ্রুবক থাকে, তাহলে ভি যদি ধ্রুবক হয় ডিভি জিরো, তাহলে ডব্লুর মান কী হবে কিউ ইন্টু জিরো মানে জিরো। তাহলে অপশান বিটাও ঠিক, ভুল নয়, আমাদের ভুল খুঁজতে বলেছে। অপশান সি, দুটি সমবিভব তল পরস্পরকে একটি মাত্র রেখা বরাবর ছেদ করে। এইটা ঠিক নয়, কেন না যদি কোথাও ছেদ করে তাহলে ছেদ করলে সেই সমবিভব তলে ওই ছেদ বিন্দুতে দুটো বিভব হতে পারে, তাহলে কিন্তু সমবিভব তল থেকে আমরা কি জানি যে বিভব সবসময় একই হবে, বিভব কখনো সমান হবে না, সমবিভব নামের মধ্যে আছে, দেখো বিভব সব জায়গাতেই সমান। তাহলে এই যে অপশান সি এইটা হচ্ছে ভুল, আমাদের খুঁজতে বলেছিল কোনটা ভুল, অপশান সিটাই হচ্ছে ভুল। দেখা যায় ডিটা কি আছে, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে না, এটাও ঠিক। প্রত্যেকটা সমবিভব তলের যে বৈশিষ্ট্য আমরা সেখান থেকে কি জানি না, তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সবসময় লম্বভাবে ছেদ করে। তাহলে এখানে অপশান সিটাই হচ্ছে ভুল স্টেটমেন্ট, অর্থাৎ এই প্রশ্ন অনুযায়ী অপশান সিটা হচ্ছে আমাদের উত্তর এখানে। কোশ্চেন নাম্বার 41, তড়িৎ ফ্লাক্সের মাত্রীয় সংকেত, আমাদের মাত্রাটা বের করতে হবে। ফ্লাক্সের সংজ্ঞা থেকে আমরা কি জানি, ফাই ইকুয়ালস ই ডট এ বা ই এ কস থিটা। আমরা এখানে শুধু মাত্র যেহেতু মাত্রা বের করবো তাহলে কস থিটাটা আমরা না লিখলেও হবে, কেন কস থিটার কোনো মাত্রা নেই। তাহলে ইটা কি, ই হচ্ছে আমরা জানি যে এফ ইকুয়ালস কিউ ইন্টু ই, তড়িৎ বল হচ্ছে কিউ ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ই কি হবে এফ বাই কিউ, এটা বসিয়ে দিলাম, ইন্টু এ। আর এখানে ভেক্টর সিম্বল এগুলো কিছু দিচ্ছি না, কেন আমাদের শুধুমাত্র মাত্রা বের করতে হবে। বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু। ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার। আর কিউ, আমরা কিউ এর যে রাশিমালা কি জানি, কিউ হচ্ছে আই ইন্টু টি, মানে তড়িৎ প্রবাহ ইন্টু সময়। এখান থেকে যদি আই তড়িৎ প্রবাহের যে মাত্রা সেটাকে যদি আই দিয়ে লিখি, অনেক সময় বইতে এ দিয়েও লেখা হয়, আমি এখানে আই দিয়েই লিখলাম কারণ এখানে অপশানে আই দিয়ে লেখা আছে, আর এখানে টিটা নিচে রেখে দিলাম। তাহলে কি পেলাম, এম এখানে একটা এল, এখানে এল স্কোয়ার, এম এল কিউব টি টু দি পাওয়ার এখানে মাইনাস টু, আর নিচে একটা ওয়ান, নিচে একটা টি আছে, তাহলে এটাও হয়ে যাবে মাইনাস ওয়ান, তার মানে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, আবার আই নিচে আছে, তাহলে আই মাইনাস ওয়ান। দেখা যাক কোনটা, এইটা অপশান ডি, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 42, ই মানে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান হচ্ছে মাইনাস ই এবং ভর এম। ইলেকট্রন আধান আমরা জানি ই হয়, নেগেটিভ ইলেকট্রন ঋণাত্মক, সেই জন্য মাইনাস বলা আছে, আর ভর বলা আছে এম। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। ইলেকট্রনের ওজন কি হবে ডব্লু, যেহেতু তার ভর বলা আছে এম, তাহলে এম ইন্টু জি হবে ওজন। আর এর তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল হয়, তড়িৎ ক্ষেত্রের জন্য বল কি হয়, এফ ইকুয়ালস আমরা কি জানি কিউ ইন্টু ই। এখানে কিউ এর মান কত ই, আমরা শুধুমাত্র এর মান বের করছি সেই জন্য মাইনাস চিহ্নটা নিলাম না, ই ইন্টু ই। স্মল ই হচ্ছে এটা চার্জ বা আধান, আর ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে বলা আছে দুটোই সমান, তাহলে আমরা কি লিখতে পারি, ডব্লু ইকুয়ালস এফ। তাহলে এম জি ইকুয়ালস ই ইন্টু ক্যাপিটাল ই, আমাদের বের করতে বলেছে ই এর মান বলেছে ক্যাপিটাল ই, তাহলে ক্যাপিটাল ই হবে এম জি ডিভাইডেড বাই স্মল ই। দেখো কোন অপশানটা, এইটা অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 43, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই এর মান দেওয়া আছে, ভেক্টর ফর্মুলা দেওয়া আছে, এর অভ্যন্তরে ওয়াই জেড তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রের ভিতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা কি জানি, ই ভেক্টর ডট এ ভেক্টর। এখানে ই ভেক্টরের মানটা কত দেওয়া আছে, বইতে দেওয়া আছে 6i প্লাস 3j প্লাস 4k, আর ওয়াই জেড তলে ক্ষেত্র ভেক্টরটা দেওয়া আছে, তাহলে ক্ষেত্র ভেক্টরের মান হবে 20। আমি মান বললাম, এখানে ভেক্টর চিহ্ন দিয়েছে কিন্তু আপাতত মানটা লিখলাম, এর এখনও দিকটা আমি দিইনি। আমরা যদি এখানে এক্স ওয়াই জেড বলে তিনটে তল এঁকে নিই, আমরা কি জানি, ধরো এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে আমরা কি জানি যে একক ভেক্টর এক্স বরাবর আই ক্যাপ, ওয়াই বরাবর জে ক্যাপ, জেড বরাবর কে ক্যাপ হয়। এখানে বলা আছে ওয়াই জেড তলে আছে ক্ষেত্রফলটা, তাহলে ওয়াই জেড তলে যদি একটা ক্ষেত্রফল হয়, ক্ষেত্র ভেক্টরের দিক কি হয় না, যে তলে থাকে সেই তলের সাথে লম্ব বরাবর হয়। তাহলে ওয়াই জেড তলের সাথে লম্ব বরাবর দিক কি, এই এক্সের দিকে, তার মানে কি আই ক্যাপের দিকে। তাহলে এই ক্ষেত্র ভেক্টরটার দিক কোন দিক না, আই ক্যাপের দিকে, মানে এক্স অক্ষ বরাবর, সেই জন্য আমরা এখানে এ ভেক্টরটাকে লিখবো 20 আই ক্যাপ। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নে বলা আছে ক্ষেত্র ভেক্টরটা ওয়াই জেড তলে আছে, তাহলে ক্ষেত্র ভেক্টরে যে কোনো ক্ষেত্র ভেক্টরের তার দিক কোন দিক হয় না, তার সাথে লম্ব বরাবর হয়। তাহলে ওয়াই জেড তলে লম্ব বরাবর দিক কোনটা, এক্স অক্ষ বরাবর,
আর এক্স অক্ষকে আমরা আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই জন্য এটাকে 20 আই ক্যাপ লিখলাম। এবার আমরা এই ফর্মুলাটা ইউজ করব, তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস ই ডট এ। তাহলে কী হবে 6i প্লাস 3j প্লাস 4k ডট প্রোডাক্ট এ হচ্ছে 20 আই ক্যাপ। আর আমরা কি জানি না আই ক্যাপের সাথে কেবলমাত্র আই ক্যাপেরই ডট প্রোডাক্ট হলে 1 হয়, বাকিগুলোর সাথে ডট প্রোডাক্ট সব 0 হয়। তাহলে এইগুলোর জন্য সমস্ত 0 হয়ে যাবে, আমরা শুধু পাবো 6 × 20 অর্থাৎ 120। তাহলে দেখো অপশান কোনটা, অপশান ডি 120 ভোল্ট মিটার। কোশ্চেন নাম্বার 44, কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র ই ইকুয়ালস 30x² আই ক্যাপ, মূল বিন্দু ও x ইকুয়ালস 2 দূরত্বের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি বের করতে বলেছে। এখানে দেওয়া আছে ই বলা আছে 30x² আই ক্যাপ, আমাদের বের করতে বলেছে ভি। আমরা কি জানি না ই ইকুয়ালস মাইনাস ডিভি ডিএক্স। তাহলে এখান থেকে ডিভি কি লিখতে পারি, ডিভি ইকুয়ালস মাইনাস ই ডিএক্স। এবার যদি আমাদের ভি বের করতে হয় তাহলে ভি ইকুয়ালস কী হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ই ডিএক্স, আর একটা মাইনাস চিহ্ন সামনে থাকবে। এখানে বলেছে মূল বিন্দু ও এক্স ইকুয়ালস 2 দূরত্বের মধ্যে, মূল বিন্দুর যে কোঅর্ডিনেট সেটা কি 0 0 হয়, আর এক্স ইকুয়ালস 2 তার কোঅর্ডিনেট কি 2 0। তাহলে আমরা এখানে যখন লিমিটটা লিখবো এখানে লিখতে পারি 0 to 2 লিখতে পারি, এক্সের উপর ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এক্সের লিমিট হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে আমরা বসিয়ে দেবো মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 to 2, ই এর জায়গায় বসাবো 30x² ডিএক্স। 30x² ডিএক্স করলে কি হবে, x² এর ইন্টিগ্রেশন কি হয়, x² ডিএক্স, এটা হয় x³ ডিভাইডেড বাই 3। তাহলে এখানেও লিখবো 30 × x³ ডিভাইডেড বাই 3, মাইনাস চিহ্ন সামনে থাকবে, আর এর লিমিটটা হচ্ছে 0 to 2। তাহলে এখান থেকে আমরা যদি সরাসরি ভ্যালুগুলো বসিয়ে নিই কী পাবো, 3 দিয়ে কেটে নিলে এটা 10 হয়ে যাবে, আর x³ হচ্ছে 2 এর কিউব মানে 8, 10 আসতে 80, তাহলে মাইনাস 80 ভোল্ট, মাইনাস 80 ভোল্ট হবে সঠিক উত্তর। দেখো কোথায়, এই যে অপশান এ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 45, অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তল। দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এক হচ্ছে বিন্দু আধান আর একটা হচ্ছে অসীম। আমরা কি জানি না একটা বিন্দু আধানের জন্য যে সমবিভব তল হয় সেটা কি তার চারপাশে একটা গোলাকার হয়। কেন না প্রত্যেকটা যে বিন্দু দূরত্ব কেন্দ্র থেকে কী হয়, সমান হয়, সেই জন্য এর তলের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বিভব সবসময় সমান হয়। এখন বলা আছে যে অসীমে অবস্থিত বিন্দু আধান, তাহলে যদি আমি এই গোলটাকে আরেকটু বড় করি তাহলে কি দেখতে পাবো, যে গোলটা দেখতে এরকম হয়েছে। ধরো না গোলটা কীরকম হয়ে গেল, ধরো এরকম করে আমি একটু বড় করলাম, তাহলে দেখো এই পয়েন্টটা আমি এটা কমপ্লিট করলাম না, এই পয়েন্টটা দেখো আগের যতটা গোল মনে হচ্ছিল এখন কি ততটা মনে হচ্ছে। তাহলে অসীম থেকে যখন হবে তখন তার জন্য যে গোলটা বিশাল বড় হবে। তাহলে যে কোনো একটা পয়েন্টে আমরা যদি দেখবো যে সেইটা আমাদের চোখে সেই জিনিসটা একটা সমতলের মতো মনে হচ্ছে। বুঝতে পারছো কি বললাম, যখন এটা ছোট গোল ছিল তখন এটা গোলাকার মনে হচ্ছিল, যখন গোলটা আর একটু বড় হলো তখন দেখো গোল তো মনে হচ্ছে কিন্তু একটা ছোট্ট পোর্শনের জন্য সেটা কি একটা স্ট্রেট লাইনের মতো মনে হচ্ছে। এইটা যখন অনেক বড় হয়ে যাবে, কেন না অসীমে অবস্থিত বলেছে, তাহলে এইটা যখন অনেক বড় হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট পোর্শন আমাদের কাছে একটা সমতলের মতো মনে হবে। যদি এই পোর্শনগুলো বাদ দিয়ে দেওয়া হয়, তুমি কি দেখতে পাচ্ছ এটা গোল বলে, এটা কিন্তু গোল নয়, এটা হচ্ছে একটা সমতলের মতো। যে কোনো একটা পোর্শন তুমি ধরে নাও, দেখবে সেটা সমতলের মতো মনে হবে। তাহলে অসীমে অবস্থিত কোনো বিন্দু আধানের জন্য সমবিভব তল কী হয় না একটা সমতল হয়। এটা হচ্ছে, এটা তো এক্সাক্ট জিনিস তুমি পাবে না, কিন্তু অসীমে অবস্থিত বলে আমাদের কাছে এই গোলাকারটা অ্যাকচুয়ালি সমতলের মতো মনে হবে। কেন, আমরা তো পুরো জিনিসটাকে একসাথে দেখতে পাবো না, যেহেতু অসীমে অবস্থিত বিন্দু আধানটা মানে এই দূরত্বটা হচ্ছে অনেক বড়, কেন্দ্র থেকে এই দূরত্বটা অনেক বেশি। তাহলে আমরা যখন দেখব আমাদের চোখে এটা সমতল হিসাবে গণ্য হবে, সেই জন্য এখানে অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 46, R1 ও R2 ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক গোলককে যথাক্রমে Q1 ও Q2 আধান আছে। উভয় গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে গোলক দুটির সাধারণ কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত। দুটো গোলক আছে, এইটা একটা আর এর বাইরে আর একটা গোলক আছে, এইটা হচ্ছে কেন্দ্র। এখান থেকে এইটা হচ্ছে R1 ব্যাসার্ধ
আর এইটা হচ্ছে R2 ব্যাসার্ধ। বলা আছে যে তলমাত্রিক ঘনত্ব দুটোর ক্ষেত্রেই বলা আছে সিগমা। তাহলে যদি আমরা এই ভেতরটার কথা ভাবি, সিগমা ইকুয়ালস কী হয়, Q1 ডিভাইডেড বাই ক্ষেত্রফল, আর এর ক্ষেত্রফল কি 4πr1²। তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা কী হয়, আধান বাই ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল কি 4πr1²। সিমিলারলি এই বড়টার জন্য কি হবে, Q2 ডিভাইডেড বাই 4πr2²। আমরা যদি এখান থেকে Q1 আর Q2টা বের করে নিই তাহলে কী পাবো, Q1 হচ্ছে 4πr1² ইন্টু সিগমা, আবার Q2 হচ্ছে 4πr2² ইন্টু সিগমা। এখন প্রশ্ন হয়েছে যে দুটি সাধারণ কেন্দ্রের তড়িৎ বিভবের মান কত। তাহলে এই বিন্দুতে তড়িৎ বিভবের মান কি হবে না, এইটার যে Q1 আর এইটার যে Q2 আছে তার জন্য দুটো যোগফল হবে। কেন না তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। তাহলে Q1 এর জন্য আমরা কি লিখতে পারি, V1 ইকুয়ালস 1/4πε0 বা K দিয়ে লিখলাম K ইন্টু Q1 ডিভাইডেড বাই R1। যদি আমরা Q1 এর মান এখানে বসিয়ে নিই দেখতে পাচ্ছি 4πr1² ইন্টু সিগমা, তাহলে 4πr1² ইন্টু সিগমা ডিভাইডেড বাই R1। তাহলে একটা R1 কেটে যাবে আর সামনে একটা K আছে। K এর মান আমরা কি জানি, K এর মান হচ্ছে 4πε0 উপরে 4πr1² একটা কেটে গিয়ে শুধু R1 থাকবে ইন্টু সিগমা। এবার এখান থেকে 4π4πও কেটে যাবে, তাহলে আমরা পেলাম R1 সিগমা ডিভাইডেড বাই ε0। এটা কি না এই মাঝে মানে ভেতরে যে গোলকটা রয়েছে তার জন্য। সিমিলারলি বাইরের গোলকটার জন্য কি হবে, R2 সিগমা ডিভাইডেড বাই ε0। তাহলে মোট বিভব এই বিন্দুটাতে কি হবে, V ইকুয়ালস V1 প্লাস V2। V1 প্লাস V2 করলে কি পাবো, R1 সিগমা বাই ε0 প্লাস R2 সিগমা ডিভাইডেড বাই ε0। এখানে সিগমা বাই ε0টা যদি কমন নিয়ে নিই তাহলে কি দেখতে পাচ্ছি, R1 প্লাস R2। দেখো কোন অপশানটাতে রয়েছে, সিগমা বাই ε0 R1 প্লাস R2, মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 47, ই এর মান দেওয়া আছে, ভেক্টর মান দেওয়া আছে, প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে এখানে ক্ষেত্র ভেক্টরের মানও দেওয়া আছে। ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য হলে এ এর মান কত হবে। আমরা কি জানি, ফাই ইকুয়ালস ই ডট এ, ই ভেক্টর ডট এ ভেক্টর। ই ভেক্টরের মান দেওয়া আছে। আচ্ছা তড়িৎ ফ্লাক্সটা এখানে শূন্য বসিয়ে দিলাম, কেন না এখানে ফ্লাক্স শূন্য বলা আছে। তাহলে 4i ডট 4i প্লাস 5j প্লাস 3k ডট প্রোডাক্ট এ ভেক্টরের মানটা লিখব 4i মাইনাস 5j প্লাস এ কে। আমি একটু আগে যেমনটা বলছিলাম যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে i ডট i 1 হয়, i ডট j 0, i ডট k 0, অর্থাৎ আবার j ডট j 1, k ডট k 1, বাকিগুলো সব শূন্য হয়। মানে একই রকম ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হলেই কেবলমাত্র 1 হয়। তাহলে আমরা কি লিখব, 4 4 16 প্লাস 5 5 25, কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে সামনে মাইনাস হবে। আবার 3 ইন্টু এ, এটা হবে 3a। তাহলে বাম দিকে 0 আর ডান দিকে পেলাম 0 ইকুয়ালস -9 প্লাস 3a। তাহলে এখান থেকে কী পাবো, a ইকুয়ালস 3। দেখো কোন অপশানটা, a ইকুয়ালস 3 হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 48, এ বাহু বিশিষ্ট ঘনকের ভিতর দুটি তড়িৎ দ্বিমেরু থাকলে ঘনকটির সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাক্স কী হবে। গসের সূত্র থেকে আমরা কি জানি, ফাই ইকুয়ালস কিউ বাই ε0, যেখানে কিউটা হলো বদ্ধ তলের মধ্যে মোট আধানের পরিমাণ। যেহেতু তড়িৎ দ্বিমেরু বলা আছে, একটা তড়িৎ দ্বিমেরুতে কি আধান থাকে, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ। তাহলে যদি এই দুটোকে যোগ করে দেওয়া হয় তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত, 0। তাহলে দুটো তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত, 0ই হবে। তাহলে কিউ এর ভ্যালু 0 বসিয়ে দিলে কিউ বাই ε0 মানে 0, অর্থাৎ যে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স সেটা 0 হবে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 49, 0.1 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর এ ও বি শীর্ষবিন্দুতে যথাক্রমে 10⁻8 কুলম্ব ও -10⁻8 কুলম্ব আধান রাখা আছে। সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রাবল্য কী হবে। একটা সমবাহু ত্রিভুজ বলা আছে, একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেওয়া যাক। ধরো এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে এ, এইটা হলো বি আর এইটা হলো সি। এ বিন্দুতে রয়েছে 10⁻⁻8, বি বিন্দুতে রয়েছে -10⁻⁻8, আর এদের বাহুর দৈর্ঘ্য বলা আছে 0.1 মিটার।
এখানে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে। যেহেতু এ বিন্দুতে ধনাত্মক আধান রয়েছে, তাহলে এ বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কী হবে, এই বরাবর হবে। আবার যেহেতু বি বিন্দুতে ঋণাত্মক রয়েছে, তাহলে সি বিন্দুতে বি বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, না এই ঋণাত্মক আধানের দিকে হবে, অর্থাৎ এই দিকে হবে। তাহলে এইটা হলো E1, এইটা হলো E2। E2টা কার জন্যে, না বি এর জন্যে। আচ্ছা, এখানে বি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই E1টাকে এ লিখি, তাহলে সুবিধা হবে যে এ বিন্দুতে যে আধান রয়েছে তার জন্য তড়িৎ ক্ষেত্র, সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলো EA, বি বিন্দুতে যে আধান রয়েছে তার জন্য তড়িৎ ক্ষেত্র বা বললো EB। এবার আমাদের এখানে নেট তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে হবে। যেহেতু সমবাহু ত্রিভুজ বলা ছিল, তাহলে এর প্রত্যেকটা কোণের মান কি 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হবে, 180 - 60, অর্থাৎ 120 ডিগ্রি। এবার আমরা ভেক্টর যে যোগফলের সূত্রটা বসাবো। নেট তড়িৎ ক্ষেত্র বললো E = স্কোয়ার রুট অফ EA স্কোয়ার প্লাস EB স্কোয়ার প্লাস 2 × EA × EB × cos অফ থিটা। এখানে থিটার মানটা কত, না 120 ডিগ্রি। এবার আমরা EA আর EBর মানটা বের করে নেব। দেখো এখানে EA আর EB দুটোর মান একই হবে, কেন না দুটোতে আধানের মান দুটোর ক্ষেত্রে একই আছে আর দূরত্বের মানটাও একই আছে। তাহলে এখানে আমরা লিখব 1/4πε0 Q / r²। কিউ এর মান হলো 10⁻⁸, r² হলো 0.1 এর স্কোয়ার। তাহলে 0.1 এর স্কোয়ার করলে কি হবে, 0.01 হয়ে যাবে। তাহলে আমরা এটা 0.01 লিখলাম। 1/4πε0 এর মান কত, 9 × 10⁹ ইন্টু 10⁻⁸ ইন্টু 100। 0.01টাকে উপরে তুলে নিলাম। তাহলে 10⁹ আর 10⁻⁸ করলে কি শুধু 10 হবে। তাহলে 9 × 10 × 100 মানে কত, 9000। এইখানে শুধু ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে স্কোয়ার রুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 9000 স্কোয়ার প্লাস 9000 স্কোয়ার প্লাস, এইখানটা একটু ভালো করে দেখো, আমি লিখবো না, বেশি স্টেপ মুখে বলে দিচ্ছি। সেটা হলো cos থিটা। cos অফ 120 কত, -½ হয়, আর সামনে একটা 2 আছে। তাহলে cos অফ 120 জায়গায় -½ লিখে যদি দিই, আর এখানে যদি 2 থাকে, তাহলে -2, এই মানে 2 কেটে যাবে, আর সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, কেন, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমি এখানে লিখবো মাইনাস EA × EB, মানে 9000 × 9000। আশা করি বুঝতে পেরেছো। আমি শুধু cos 120 ওই স্টেপটা একটা না লিখে এখানে করে দিলাম cos 120 মান -½ 2 কেটে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে। এবার এখানে ভালো করে দেখো, স্কোয়ার রুটের মধ্যে এখানে -9000 × 9000 মানে 9000 স্কোয়ার হবে। তাহলে একটা 9000 স্কোয়ার আমি কেটে দিলাম, তার মানে পেলাম স্কোয়ার রুটের মধ্যে 9000 স্কোয়ার, মানে স্কোয়ার রুটও উঠে যাবে আর এখানে স্কোয়ারও উঠে যাবে। তাহলে পেলাম 9000, মানে আমরা লিখতে পারি 9 × 10⁻3। দেখো কোথায় আছে, অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 50। প্রদত্ত কোন লেখচিত্রটি আর ব্যাসার্ধের ফাঁপা গলীয় পরিবাহী তড়িৎ ক্ষেত্র হলো ই সাথে আর এর লেখচিত্র। এখানে একটা দেখতে হবে যে ফাঁপা গলীয় পরিবাহীর জন্য যখন মানে ভেতরে হয়, ফাঁপা গলীয় পরিবাহীর ভেতরে মানে যখন স্মল আর ব্যাসার্ধের সাথে ছোট হয়, মানে ধরো এইটা যদি ব্যাসার্ধ হয়, এটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এর ভেতরে কোনো একটা বিন্দুতে যদি দূরত্ব আর লিখি, তাহলে কি স্মল আর লেস দেন ক্যাপিটাল আর। মানে যখন গলীয় পরিবাহীর ভেতরে আমরা কথা বলবো, তখন কি হয় না, গলীয় পরিবাহীর ভেতরে আধান যেহেতু সবসময় বাইরে থাকে, তাহলে গসের সূত্র থেকে আমরা কি জানি, আধান যদি ভেতরে শূন্য হয়ে যায়, তাহলে তড়িৎ ক্ষেত্রের মানও কি শূন্য হয়ে যাবে। তাহলে ভেতরে ই এর মান কত, 0। এবার যখন এই যে পরিধির ওপর, এই পরিধির ওপর যেহেতু আর এর মান ধ্রুবক থাকে, অর্থাৎ যখন স্মল আর ইকুয়ালস ক্যাপিটাল আর, তখন ই এর মান কি হয়, 1/4πε0 Q / r²। এটা হচ্ছে ধ্রুবক এবং এটার মানই সব থেকে বেশি। এরপর আবার যখন আর গ্রেটার দেন ক্যাপিটাল আর মানে আমরা যখন এই বাইরে যখন কোনো একটা বিন্দুতে ক্যালকুলেট করি, তখন কি হয়, E = 1/4πε0 Q / স্মল আর স্কোয়ার। মানে আর এর সাথে, অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে ই এর মান কমতে থাকে। তার মানে এটা হলো E = 1/r²। বাকিগুলোতে কি, এটা হচ্ছে ধ্রুবক, সবগুলো ধ্রুবক, তাহলে এখানে এটার মান হচ্ছে ধ্রুবক আর এখানে 0 হয়। তাহলে গ্রাফটা কীরকম হওয়া উচিত, আমরা যদি গ্রাফটা ড্র করে নিই, এইদিকে যদি E প্লট করি, এইদিকে যদি R প্লট করি, ধরো এইটা, এই পয়েন্টটা হচ্ছে R = R, তাহলে এর আগে বিন্দুতে এখানে কি 0, এইখানে তড়িৎ ক্ষেত্রের মানটা কি 0।
এবার যখন আর ইকুয়ালস আর হলো, ক্যাপিটাল আর হয়ে গেল, তখন কি ধ্রুবক এবং এর ম্যাক্সিমাম মান, তার মানে এইখানে আমরা একটা এখানে পিক দেখতে পাবো, এখানে একটা পিক দেখতে পাবো। তারপর আবার যত আর এর মান বাড়তে থাকবে, মানে যত বাইরের দিকে যেতে থাকবো, 1/r² সাথে প্রপোর্শনাল, মানে তড়িৎ ক্ষেত্রের মান এবার ধীরে ধীরে r² সাথে কমতে থাকবে। এইটা হচ্ছে সঠিক গ্রাফ হওয়া উচিত, যে গ্রাফটা এখানে 4টে অপশানের মধ্যে কোনোটাতেই দেওয়া নেই, মানে এই অপশানগুলো অ্যাকচুয়ালি সবগুলোই ভুল, কোনোটাই ঠিক না। ঠিক আছে, এইটা হবে সঠিক উত্তর। ঠিক একই রকমভাবে বিভবের ক্ষেত্রে, এখানে বিভবের জন্য চেয়েছে, বিভবের ক্ষেত্রে আমরা কি জানি না, এর মধ্যে এবং এর বাইরে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভব কি সমান থাকে এবং তারপর ধীরে ধীরে কমতে থাকে। এই অপশান বিটা হবে তখন সঠিক। দেখো, যখন এই আরের থেকে অর্থাৎ ব্যাসার্ধের থেকে বা পরিধির থেকে ভেতরে যে কোনো বিন্দুতে বিভব কি সমান ছিল, এইখানে ম্যাক্সিমাম ছিল, তারপর ধীরে ধীরে 1/r এর সাথে কমতে থাকে, এটা 1/r² এর সাথে কমতে থাকে, আর তড়িৎ বিভবও 1/r এর সাথে কমতে থাকে। এই তড়িৎ ক্ষেত্রের যে গ্রাফগুলো দেওয়া আছে এগুলো কোনোটাই ঠিক না, সঠিক গ্রাফটা এরকম হওয়া উচিত। আর তড়িৎ বিভবের ক্ষেত্রে অপশান বিটা হচ্ছে সঠিক। এখানে আমি একটা এঁকে রেখেছি, এটা তোমরা একবার দেখে নিতে পারো। এখানে দেখো, এইখানে কি, এই যে যখন আর লেস দেন ক্যাপিটাল আর ছিল, তখন দেখো এটা 0 ছিল, তারপর যখন স্মল আর ক্যাপিটাল এর সাথে সমান হয়ে গেছে তখন এটা ম্যাক্সিমাম ভ্যালু এবং এটা ধ্রুবক, কারণ এখানে আরও ধ্রুবক, কিউও ধ্রুবক, তারপর 1/r² এর সাথে ধীরে ধীরে কমতে থাকে। মানগুলো এখানে দেওয়া আছে, এটা একটু সরিয়ে নিলেই দেখতে পাবে। আবার যদি তড়িৎ বিভবের দেখো, তড়িৎ বিভবের ক্ষেত্রে কি, এইখানে দেখো ভি এর মান কি, আর যখন এই ক্যাপিটাল আর এর থেকে কম হয় বা সমান হয় তখন ভি এর মান ধ্রুবক থাকে, তারপর যত আর এর মান বাড়তে থাকে তত 1/r² এর সাথে প্রপোর্শনাল হয়, বা আর যত বাড়তে থাকে এটা কমতে থাকে, সেই জন্য তড়িৎ বিভবের গ্রাফটা এইরকম হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এগুলো তোমাদের কিন্তু শিখে নিতে হবে। এই কনসেপ্টগুলোর উপর বেশ করে অনেক প্রশ্ন থাকে। এর পরের যে পার্ট 3তে আমরা কোশ্চেন নম্বর 51 থেকে কোশ্চেন নম্বর 80 পর্যন্ত আলোচনা করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে, যতগুলো প্রশ্ন আলোচনা করলাম সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে।